স্বাগত বাংলাদেশ এখনে, আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ দিনের প্রধান খবর এবং এর বিশ্লেষণ নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছেন জানিপাপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের গত কিছুদিন থেকেই ভোটের আমেজ, সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজের মধ্যে দিয়ে আমরা আছি এবং আজকেও আমরা প্রতিদিনের মতো দুই সিটি কর্পোরেশনের প্রার্থীদের দেখেছি ভোটের প্রচারণায় নামতে এবং বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি সন্ধ্যায় তিনিও প্রচারণায় নেমেছেন। সব মিলিয়ে আসলে শহর জুড়ে সিটি এলাকাগুলোতে আমরা একটা আমেজ দেখছি। প্রথমে আমরা যদি কলিমুল্লাহ স্যার আপনার কাছে আসি, প্রতিবারের তুলনা আপনি কি বলবেন এবারের এই যে বিএনপি যে প্রচারণায় বেরোচ্ছে, বিএনপি প্রার্থীরা কিন্তু অভিযোগ করছে যে নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে তাদের অভিযোগ আছে, যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ দেখছি না এবং টুকটাক লঙ্ঘনের কিন্তু আচরণবিধি লঙ্ঘনেরও আমরা অভিযোগ টুকটাক পাচ্ছি, যেটা খুব বড় সড়ো আকারে এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে আপনাদের পর্যবেক্ষণ কি বলছে? সামগ্রিকভাবে আমরা যদি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে দেখি, আমরা কিন্তু সাকসেসিভ সিটি কর্পোরেশন ইলেকশনগুলো পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং সেই বিবেচনায় দেখলে ইমিডিয়েট পাস্টে যে পরিস্থিতিটা বিরাজ করছিল দেশব্যাপী, অরাজক একটা পরিস্থিতি, উদ্বেগ উৎকণ্ঠায় ভরপুর ছিল, সেই অবস্থা থেকে রাতারাতি একটা সুনসান অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং এই নির্বাচনের তফসিল সামনে চলে আসায় আমরা দেখেছি মাঠের বিরোধী দলের পক্ষ থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটা এখন পর্যন্ত মেনটেন করছেন যে এই 3টি সিটি কর্পোরেশন এলাকা তাদের এই যে আন্দোলনের কর্মসূচির আওতামুক্ত থাকবে এবং তার ফলে এর প্রভাব সারা দেশে কিন্তু পড়েছে। কাগজে পত্রে অবরোধ আছে, সেটা কার্যকর করার জন্যে পেট্রোল বোমা কিংবা ওই ধরনের কোনো নাশকতামূলক আপনার কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তো ফলে এটা একটা সুবাতাস বইছে, এটা বলা চলে। আর অন্যান্যবার আমরা যে বিষয়টা দেখি যে বিশেষ করে কাউন্সিলর পদপ্রার্থীদের একটা ডু অর ডাই আপনার স্টান্স থাকে। এবার কিন্তু প্রচুর বিদ্রোহী প্রার্থী আছে কাউন্সিলর আছে এবং এখন পর্যন্ত ওই যে ব্যাপক কোনো গোলযোগ কিংবা আপনার ব্যাপক লঙ্ঘন ঘটেছে আচরণবিধি, সেটি সেই অর্থে বলা যাবে না। নির্বাচন কমিশনে অভিযোগ করার মতো কিছু ঘটেনি বলছেন আপনি। আশিস দা, আপনার কাছে আসি। আপনি তো মাঠে অলরেডি চট্টগ্রাম ঘুরে এসেছেন, কি অবস্থা দেখেছেন? আসলে এবারের পরিস্থিতিটা কি প্রচারণার ক্ষেত্রে যদি বলি এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যদি বলি? আমরা কিন্তু দেখছি যে খুব অভিনব কায়দায় প্রচারণা চালানো হচ্ছে, কিছু নতুন কৌশল নেওয়া হয়েছে। কেউ ঝাড়ুদার হয়ে যাচ্ছেন, কেউ দারোয়ান হয়ে যাচ্ছেন, সেবামূলক যে কাজগুলি সেখানে তারা মানে দেখাচ্ছেন যে তারা এরকম কিছুটা করবেন। সব মিলে আপনি কি দেখেছেন? সার্জারি বলছিলেন যে আসলে ইমিডিয়েট পাস্টে আর কি যেসব এটা অস্বস্তির মধ্যে দেশ ছিল, আমরা ছিলাম, যে গত 2.5-3 মাস যদি আপনি বলেন পেট্রোল বোমা, মানে ঘর থেকে বেরোলে আপনি ফিরতে পারবেন কি না সেই শঙ্কাটা ছিল। সেই জায়গা থেকে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরে একটা আসলে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমি মনে তো দেখি যে গত এক সপ্তাহে বেশ এটা একটা উৎসব মুখর অবস্থায় রূপ নিয়েছে। আপনি যেটা বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা চট্টগ্রামে, ঢাকার চেয়ে বেশি চট্টগ্রামে ঘটনাগুলি ঘটেছে এবং একাধিক মন্ত্রী আচরণবিধির লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন এবং চট্টগ্রামের রিটার্নিং অফিসার এগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এরপরে একজন ওয়ার্ড কমিশনারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে, সেরকম ঘটনা ঘটেছে। এখন ধরেন যে এটি একটি বড় নির্বাচন, 3টি সিটি কর্পোরেশনের, যে তুলনায় সহিংসতার হয় সাধারণত বা এর আগের নির্বাচনগুলিতে ওই আকারের কিন্তু সহিংসতার মাত্রা এখনো পায়নি। মানে স্যার হয়তো আরও ভালো বলতে পারবেন, ওনারা অলরেডি পর্যবেক্ষণ শুরু করেছেন। আমি জানি না যে ওনারা কোনো রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করেছেন কিনা। তো আমরা মানে সংবাদকর্মীরাও কিন্তু এক ধরনের পর্যবেক্ষণের কাজ করি আমরা, মানে বাইরে থেকে কখনো মাঠে থেকে। সেই হিসাবে আপনি বড় ধরনের গ্রস কোনো মানে আচরণবিধি লঙ্ঘন বা বড় কোনো ক্ষতিকর ঘটনা, বড় বড় হানাহানির ঘটনা, আপনি যেটা বলছেন কাউন্সিলরদের মধ্যে একটা বড় প্রতিযোগিতা থাকে, সেটিও কিন্তু হয়নি। এবং ঢাকায় আপনি জানেন যে ঢাকা নির্বাচনটি হচ্ছে 13 বছর পরে নির্বাচন। মানুষ কিন্তু আসলে উন্মুখ হয়ে আছে জনপ্রতিনিধি পাওয়ার জন্য, কারণ মেয়র নিয়ে আমরা সবাই মাতামাতি করছি যে মেয়র কে হবেন। আসলে কিন্তু মানে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলর একটা খুবই গুরুত্বপূর্ণ পদ। জন্ম মৃত্যু সার্টিফিকেট সনদ থেকে শুরু করে এই যে এইসব কাজগুলো সাধারণ মানুষ তাদের কাছে যেতে হয়। গত 7-8 বছর কিন্তু কেউ ছিল না। সরকারি আমলাদের তো আসলে
মানে ধরাছোঁয়ার বাইরে। ধরেন একজন প্রশাসক আছে কিন্তু ওয়ার্ড পর্যায়ে তার কেউ নেই যার কাছে একজন সাধারণ নাগরিক যে তার জন্ম সনদ নিতে পারবে। যে কারণে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি দেখবেন যে পোস্টার এবং আইন কিন্তু আসলে মানে আপনি যদি নির্বাচনী আইনগুলি গত 15-20 বছরে দেখেন অনেক পরিবর্তন, কিন্তু যে পোস্টার দেয়ালে সাঁটা যাবে না, লাগানো যাবে না, এটা কিন্তু একসময় ভাবাও যেত না, বা দেয়ালে একসময় দেয়াল লিখন করা যাবে না সেটা ভাবাও যেত না। এখন কিন্তু সেই আইনগুলি মানছে এবং পোস্টার ওই রশিতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং বৃষ্টির জন্য সতর্কতা, দেয়ালে কোনো পোস্টার নেই এবং সতর্কতার জন্য তারা আবার পলিথিন পেঁচিয়ে পোস্টারগুলি লাগিয়ে দিয়েছে মানে যত্ন করে। সেটি কিন্তু এক ধরনের মানে পুরো ঢাকা নগরীটা কিন্তু এক ধরনের, আপনি যদি দেখেন সব ওয়ার্ডে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এখন। যেটি বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের নির্বাচনী অফিস পুড়ে দেওয়া হচ্ছে, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ কি আপনারা পেয়েছেন বা আপনারা পর্যবেক্ষণে এসেছে? দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু ব্যাপকভাবে সর্বত্র এই কাণ্ডটি ঘটছে সেটি মনে হয় না। কারণ আমি চট্টগ্রামেও গিয়েছি এবং ঢাকায়ও আমাদের পর্যবেক্ষকরা যা প্রতিবেদন আকারে আমাদের সামনে অনানুষ্ঠানিকভাবে উপস্থাপন করছেন এবং আমরাও নিজেরা যা দেখছি, সেখানে কিন্তু আশিস শওকত ভাইয়ের যে বক্তব্যটি তা যথেষ্ট প্রমাণ আমরা খুঁজে পাই। উৎসব মুখরতার যে আলামত সেটা কিন্তু প্রতিটি রাস্তায় বিদ্যমান। আপনার প্রতি রাস্তায় বলা যায় যে ওই ঝুলিয়ে দেয়া যে পোস্টারের যে ব্যাপারটা, এবং অনেক জায়গায় আপনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পলিথিন মুড়ে দেওয়ার ব্যাপারটির আমি নিজে প্রত্যক্ষ করেছি। আর কিছু কিছু মানে ফাঁক ফোকরও বের করার একটা চেষ্টা আছে। ধরুন পোস্টার দেয়ালে সারছেন না কেউ, কিন্তু ছোট করে স্টিকার আকারে আপনার ওই প্রচার উপকরণ লাগিয়ে দিচ্ছে। আপনার কাছে আবারও ফিরবো ছোট্ট একটা বিরতি পর, ফিরছি 40 সেকেন্ড পর। দেখছেন বাংলাদেশ এখন, আমরা কথা বলছি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। জনাব কলিমুল্লাহ, আপনার কাছে ছিলাম যে যেটা আমরা তিনজনে একমত যে এবারের আসলে নির্বাচনের প্রচারণার উৎসবমুখর এবং আচরণবিধি লঙ্ঘনের আসলে খুব বড় সড় ধরনের প্রমাণ পাওয়া যায়নি। আজকে সড়ক মন্ত্রী বলেছেন যে সিটি নির্বাচনে যদি সেনা মোতায়েন না করা হয় তারপর নির্বাচন সুষ্ঠু হবে, এবং বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে এটি আইনের লঙ্ঘন। আপনি কি মনে করেন? আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বিএনপির নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব এবং তার পক্ষ থেকে এই রিবাফটি এসছে মন্ত্রী মহোদয়ের বক্তব্যের প্রেক্ষিতে। এখন ধরুন দুটি কিন্তু এক ধরনের রাজনৈতিক বক্তব্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে ইনস্টিটিউশনালাইজেশন যদি করতে হয় আমাদের নির্বাচনী ব্যবস্থা, তাহলে বেসামরিক যে বাহিনীগুলো আছে তাকে এক্সপোজারটা দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে তার কর্মদক্ষতা সপ্রমাণের, এবং এর মধ্য দিয়ে কিন্তু ইনস্টিটিউশন গড়ে উঠবে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ রক্ষা করা এবং নিরন্তর অনুশীলনে ব্যস্ত থাকা, ব্যারাকে থাকা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণে বলেছেন, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না। মনে আছে নিশ্চয়ই কথাটি? মানে স্পিরিটটা দেশের বাস্তবতায় তো নিশ্চয়ই, মানে কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা কিন্তু কখনোই কাটছে না। আমরা ওই শিরোপীড়া আছে মনে করে শিরোচ্ছেদের ব্যবস্থা করতে চাই, যেটা আসলে আপনার লাস্টিং কোনো সলিউশন না। পুরো পাকিস্তানের 23 বছরে আমরা একসঙ্গে যখন এক দেশে বসবাস করেছি, তখনও কিন্তু বারবার দেখেছি সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে, বারবার দেশের জনগণকে জয় করার চেষ্টা করেছে। ফলে পাকিস্তানের পরিণতি কি হয়েছে সেটা আমরা জানি। 75 পরবর্তীকালেও বারে বারে প্রত্যক্ষ পরোক্ষ সেনা শাসনের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি, এবং সর্বশেষ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সময়ও আমরা দেখেছি যে রেজিমের পক্ষ থেকে চেষ্টা হয়েছে মূল যে নির্বাচন সেটিকে স্যাটাসাইড রেখে স্থানীয় সরকারের নির্বাচন, বিশেষ করে উপজেলা নির্বাচনের আগে আয়োজন করা যায় কিনা, এবং সেই নিরিখে তারা কিন্তু প্রতিটি বিভাগে আপনার স্থানীয় সরকারের যারা প্রতিনিধি ছিলেন তাদের এবং যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরাজয় বরণ করেছেন, রানার্স আপ হয়েছেন, তাদেরকে একত্র করে কনভেনশনের আয়োজন করতে, এবং সর্বশেষ কনভেনশনটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছিল এবং তাতে পৌরোহিত্য করেছিলেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন তৎকালীন এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এবং সেখানে মূলত চেষ্টাটাই ছিল এক ধরনের বিরাজনীতিকরণের প্রক্রিয়া চালু করা এবং সমস্ত দোষ দায়িত্ব যা কিছু খারাপ পৃথিবীর সবকিছু রাজনীতিবিদদের উপর চাপিয়ে দেয়া।
এই যে মাইন্ডসেট, সেটা থেকেই কিন্তু এই ধরনের দাবিগুলো উত্থিত হয়, উইথ ডিউ রেসপেক্ট। আমরা আশিসদের কাছে আসবো একটা বিরতির পর। যে নির্বাচন কমিশনের যে ভূমিকাটা এখন আমরা দেখছি এই সিটি নির্বাচনকে ঘিরে, সেটিকে আসলে যথার্থ মনে করছেন কিনা আপনারা কি আপনাদের যে আগের অভিজ্ঞতা সেখান থেকে কি মনে হচ্ছে তারা কি আসলে কিছুটা হলে শক্তিশালী হয়েছে নাকি আগের মতোই আছে? একটা বিরতির পরে আসছি, আরও কথা হবে। এটা বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন।